হ্যালো স্টুডেন্টস, আজ দেখাবো তড়িৎচুম্বকত্বের কিছু ফর্মুলা। 1820 সালে বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড দেখান যে কোনো তারে তড়িৎ প্রবাহিত হলে সেটি চারিপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করা যায় দুটি সূত্রের সাহায্যে। নাম্বার 1 ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মের সাহায্যে এবং নাম্বার 2 ডান হাতের মুষ্টি নিয়মের সাহায্যে। এবং এই চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায় বায়োসাভার্ট সূত্রের সাহায্যে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটি হলো কোনো তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ বরাবর যদি একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয় তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে দিকে ঘোরে সেই দিকটি হবে চৌম্বক বলরেখার অভিমুখ। আবার ডান হাতের মুষ্টি নিয়মটি হলো যদি কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ দেখানো হয় তবে বাকি আঙ্গুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখকে নির্দেশ করে। বায়োসাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। তো কোনো তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশ যদি ডিএল হয় তবে এই ডিএল এর দরুন কোনো একটি বিন্দু পিতে চৌম্বক ক্ষেত্রে যে মান হয় সেটি হলো, যেহেতু ক্ষুদ্র অংশ ধরা হয়েছে তাই চুম্বক ক্ষেত্র এখানে ক্ষুদ্র হবে, আর সেই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি ইকুয়াল টু হয় μ0/4π I dl সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে μ0কে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। সাইন থিটার যে থিটা, এই থিটা হলো ভেক্টর ডিএল ও ভেক্টর আর এর মধ্যবর্তী কোণ। আর হলো ক্ষুদ্রাংশ ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব। চৌম্বক ক্ষেত্রের মাত্রা হলো m(t-2 I⁻⁻1)। বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপ। তো ভেক্টর ডিভি ইকুয়াল টু μ0/4π I ভেক্টর ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। যদি আর ক্যাপ না লেখা হয়, ভেক্টর আর দেওয়া হয়, তবে ডিভি ইকুয়াল টু হবে μ0/4π I ভেক্টর ডিএল ক্রস ভেক্টর আর বাই আর কিউব। এখানে আর ক্যাপ হলো আর এর দিকে একক ভেক্টর। এবার আসি বায়োসাভার্ট সূত্রের কিছু অ্যাপ্লিকেশন। তো একটি সসীম ঋজু পরিবাহীর জন্য কোন একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হয় বি ইকুয়াল টু μ0/4π I/r সাইন θ1 প্লাস সাইন θ2। যদি তারটি সসীম না হয়ে অসীম হতো সেক্ষেত্রে θ1 এবং θ2র মান প্রায় 90 ডিগ্রি সমান হয়। সেই কারণে অসীম ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু μ0/4π 2I/r। আবার ঋজু পরিবাহীটি যদি অসীম না হয়ে অর্ধ অসীম হয় সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু μ0/4π I/r। আবার সসীম দৈর্ঘ্য কোনো তারেরই প্রান্তে চৌম্বক ক্ষেত্র হয় μ0/4π I/r ইন্টু সাইন থিটা। এখানে 5 নম্বরে দেখো একটা ফিগার দেওয়া আছে 5 নম্বরের জন্য। সেই ফিগারের পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সেটি হবে বি ইকুয়াল টু μ0/4π I/r সাইন θ1 মাইনাস সাইন θ2। কোনো তারের বর্ধিতাংশের উপর বা বলা যেতে পারে তারের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র হয় 0। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু μ0/4π 2π I/r। যদি একাধিক পাক থাকে সেক্ষেত্রে হবে μ0/4π 2π NI/r, যেখানে n পাক সংখ্যা। অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু μ0/4π πI/r। কোনো বৃত্তচাপের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে বি ইকুয়াল টু μ0/4π I θ/r, এখানে থিটা রেডিয়ান এককে। বৃত্তাকার পরিবাহীর অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু μ0/4π 2π I/r² বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এখানে r বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ এবং x বৃত্তের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব। দেখো বোর্ডে একটা প্রবলেম দেওয়া হয়েছে। I অ্যাম্পিয়ার তড়িৎবাহী L মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো। অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা চাইছে। তো আমরা জানি অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয়
মিউ নট বাই 4 পাই পাই আই বাই আর। বি ইকুয়াল টু হয় মিউ নট বাই 4 পাই পাই আই বাই আর। তো এখানে দেখো কি বলেছিল, আই অ্যাম্পিয়ার তড়িৎবাহী এল মিটার দৈর্ঘ্যের রিজু তার, মানে তারটা প্রথমে স্ট্রেট ছিল, যার দৈর্ঘ্য ছিল এল মিটার, এটাকেই কিন্তু অর্ধবৃত্ত করা হয়েছে। এখানে যে আর সেটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তো এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে? এল মিটার তারটাকেই তো অর্ধবৃত্ত করা হয়েছে, তার মানে এই অর্ধবৃত্তের যে পরিধি সেটাই হবে এল। আর আমরা জানি অর্ধবৃত্তের পরিধি হয় পাই আর, দ্যাট মিনস পাই আর ইকুয়াল টু হলো এল, তাহলে আর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এল বাই পাই। তাহলে আর এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে মিউ নট বাই 4 পাই পাই আই, আর এর জায়গায় এল বাই পাই, পাইটাকে আমরা উপরে লিখছি। এবার অপশন গুলো দেখো, কোথাও কিন্তু মিউ নট বাই 4 পাই এই আকারে নেই, বরং প্রত্যেকটা দেখো 10 টু দি পাওয়ার -7 আছে। আর আমরা জানি মিউ নট বাই 4 পাই এর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার -7। তাহলে 10 টু দি পাওয়ার -7, দুটো পাই আছে, তাই পাই স্কোয়ার আই বাই এল। তাহলে পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7 কোন অপশনে আছে? পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10 টু দি পাওয়ার -7, that অপশন এ তে আছে। that means কি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বোর্ডে আরেকটি প্রবলেম দেওয়া রয়েছে, স্মল আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র যথাক্রমে B1 ও B2 হলে B1 ও B2 এর অনুপাত কত হবে? B1 কার জন্য? বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, আর B2 কার জন্য আছে? কেন্দ্র থেকে আর দূরত্বে। তো আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর। আর কেন্দ্র থেকে আর দূরত্বে, তার মানে বোঝাচ্ছে অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে, আর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা হয় মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1, তো ঠিক আছে, কেন্দ্রটা B1 লিখলাম। অক্ষে চৌম্বক ক্ষেত্র কত? B2, তো এখানে B2 লিখলাম। আর ছিল বৃত্তের ব্যাসার্ধ, x ছিল কেন্দ্র থেকে দূরত্ব। তো এখানে দেখো কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে r, আবার ব্যাসার্ধও কিন্তু আছে r, তার মানে স্মল r এর মানটাও r আছে, x এর মানটাও r হবে। তাহলে মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, और B2 इक्वल टू पाচ্ছি মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলে 2r স্কোয়ার, তার পাওয়ার 3/2, 2r স্কোয়ার এর পাওয়ার 3/2। দেখো 2 টু দি পাওয়ার 3/2 মানে আমরা এভাবে লিখতে পারি 2 কিউব, তার পাওয়ার হাফ, আর 2 কিউব মানে বোঝায় 8, আর হাফ মানে বোঝায় রুট। তাহলে √8 করলে হয় 2√2, তার মানে 2 টু দি পাওয়ার 3/2 তে আসে 2√2, আর আর স্কোয়ার তার পাওয়ার যখন আমরা 3/2 করব তখন পাবো কত? r কিউব। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর স্কোয়ার 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার 3/2 মানে পাচ্ছি কত? 2√2, আর আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে r কিউব। এখন আর স্কোয়ার দিয়ে আর কিউব কাটলে থাকছে শুধু আর। এবার যদি আমি B1 আর B2 এর অনুপাত করি, B1 আর B2, তাহলে B1 বাই B2 মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর, এটাকে B1 B2 কে নিচে না লিখে একবারে উল্টে লিখছি। তাহলে একবারে উল্টে লিখলে পড়ে যাবে 4 পাই 2√2 ইন্টু আর, আর নিচে থাকছে মিউ নট 2 পাই আই, মিউ নট 2 পাই আই, মিউ নট 2 পাই কেটে গেল, 4 পাই কেটে গেল, আর আর কেটে যাচ্ছে
তার মানে থাকছে শুধু 2√2। তার মানে আমরা বলতে পারি B1:B2 ইকুয়াল টু 2√2:1। কোথায় আছে? 2√2:1 আছে অপশন সি। বৃত্তাকার পরিবাহীর অক্ষস্থিত কোনো বিন্দুতে দূরত্বের সাথে চৌম্বক ক্ষেত্র কিভাবে পরিবর্তিত হয় তার একটি লেখচিত্র দেখানো রয়েছে। দুটি সমকেন্দ্রিক বৃত্ত পরস্পর যদি থিটা কোণে আনত থাকে তবে তাদের মধ্যে তড়িৎ প্রবাহের দরুন তাদের সাধারণ কেন্দ্রে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার রাশিমালা হয় B=√B1² প্লাস B2² প্লাস 2B1B2 cos থিটা। এখানে থিটা হলো ওই বৃত্ত দুটির তলের মধ্যবর্তী কোণ। দেখো বোর্ডে একটা প্রবলেম রয়েছে। দুটি একই রকম বৃত্তাকার কুণ্ডলী সমকেন্দ্রিক, কিন্তু এদের তলগুলি পরস্পরের লম্ব। দুটি কুণ্ডলীর মধ্য দিয়েই একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রতিটি কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র B হলে ওই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে অপশন এ 0, অপশন বি বি, অপশন সি B/√2 এন্ড অপশন ডি √2b। তো আমরা জানি দুটো সমকেন্দ্রিক বৃত্তাকার কুণ্ডলী যদি পরস্পর থিটা কোণে থাকে তবে লব্ধি চৌম্বক ক্ষেত্র হয় B=√B1² প্লাস B2² প্লাস 2B1B2 cos থিটা। থিটা বলতে ওই তল দুটির মধ্যবর্তী কোণ। তো আমাদের এখানে তল দুটির মধ্যবর্তী কোণ মেনশন করা কত? পরস্পর লম্ব, তার মানে থিটা আমরা পাচ্ছি 90। আর B1 B2 প্রতিটির ভ্যালু রয়েছে B। চাইছে লব্ধি চৌম্বক ক্ষেত্র। তো লব্ধি চৌম্বক ক্ষেত্র যেহেতু B1 B2 B করে রয়েছে, তাহলে আমি লব্ধি চৌম্বক ক্ষেত্র B' ধরছি। তাহলে এখানে B1 এর ভ্যালুও B, B2 এর ভ্যালুও B, cos থিটা মানে cos 90। cos 90 ভ্যালু কত হয়? cos 90 ভ্যালু হয় 0। তার মানে এটা তো 0 হয়ে যাচ্ছে পুরোটা। তাহলে থাকছে B² প্লাস B² মানে 2B²। তার মানে আমরা কত পাচ্ছি? B√2 বা √2 × B। কোথায় আছে? অপশন ডি। কোনো আধান চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় B=μ0/4π2πI/r। কিন্তু যদি কোনো তড়িৎ প্রবাহ উল্লেখ না থাকে কোয়েশ্চেনে, তবে I=Q/T, যেখানে T হয় পর্যায়কাল এবং Q হলো আধান। আবার যদি পর্যায়কালও মেনশন করা না থাকে তবে পর্যায়কালকেও আমরা বার করে নেব, যেখানে পর্যায়কাল হলো T=2πr/V। আবার অনেক সময় কম্পাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে I=Q/T না লিখে I এর জায়গায় লিখতে পারি Q × N। এখানে N হলো কম্পাঙ্ক। দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে যথাক্রমে I1 ও I2 তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে ওই পরিবাহী দ্বয়ের ঠিক মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় B=μ0/4π4r × I1 ± I2। এখানে প্লাস তখনই হবে যদি ওই পরিবাহী দ্বয়ের মধ্য দিয়ে প্রবাহ বিপরীতমুখী হয়, আর মাইনাস হয় যদি প্রবাহ সমমুখী হয়। বায়ো-সাভার্ট সূত্রের মতো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যেও কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। তো এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি কি? চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এবং ওই বদ্ধ পথের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যায় তার গুণফলের সমান। কোনো দীর্ঘ ঋজু পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় B=μ0/4π2πr/R²। এখানে স্মল r হলো ওই পরিবাহীর অক্ষ থেকে দূরত্ব এবং ক্যাপিটাল R হচ্ছে ওই পরিবাহীর ব্যাসার্ধ। কোনো দীর্ঘ ঋজু পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় B=μ0/4π2I/R। আর যদি ওই পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চায় তবে B হয় μ0/4π2I/r। একটা জিনিস লক্ষ্য করো যে দীর্ঘ ঋজু পরিবাহীর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কিন্তু দূরত্বের সাথে সমানুপাতিক সম্পর্কিত।
আবার দীর্ঘঋজু পরিবাহীর বাইরে কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্র বি এর সাথে স্মল আর সেখানে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কিত। এই জন্যে যে বি আর আর এর যে গ্রাফ দেখানো হয়েছে, প্রথমে সমানুপাতিক বলে মূল বিন্দুগামী সরলরেখা এসছে, তারপরে কিন্তু একটা সমপরাবৃত্তাকার গ্রাফ এসছে। সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই এল। এখানে মিউ নট শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এন সলিনয়েডের পাক সংখ্যা, আই প্রবাহ মাত্রা, এল সলিনয়েডের দৈর্ঘ্য। এখানে সলিনয়েডের মজ্জা হিসেবে বায়ুকে ধরা হয়েছে। যদি মজ্জা অন্য কিছু হয় তবে সেক্ষেত্রে কিন্তু মিউ নটের পরিবর্তে মিউ বসবে, অর্থাৎ সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বসবে। একই রকমভাবে টরয়েডের অক্ষস্থিত বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র হয় বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই এল। এল বলতে টরয়েডের দৈর্ঘ্য। যদি টরয়েডের ব্যাসার্ধ উল্লেখ থাকে তবে এল এর জায়গায় আসবে 2 পাই আর, অর্থাৎ সেক্ষেত্রে বি ইকুয়াল টু আসবে মিউ নট এন আই বাই 2 পাই স্মল আর। এখানে স্মল আর হচ্ছে টরয়েডের ব্যাসার্ধ। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেটি হলো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কেবলমাত্র স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তড়িৎ প্রবাহ সময়ের সাথে পরিবর্তিত হয় তবে সেক্ষেত্রে একটি অতিরিক্ত পথ আসে, যেটি ম্যাক্সওয়েল ওই অতিরিক্ত পথ সংযোজন করেছেন। চৌম্বক ক্ষেত্রে কোনো আধান গতিশীল থাকলে তার উপর একটি চৌম্বক বল কাজ করে, যার রাশিমালা হয় এফ ইকুয়াল টু বি কিউ ভি সাইন থিটা। এখানে বি চৌম্বক ক্ষেত্র, কিউ আধান, ভি ওই আধানের গতিবেগ, আর এখানে থিটা হলো ভেক্টর ভি ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ। আবার এই চৌম্বক বলকে যদি ভেক্টর আকারে লেখা হয় তবে ভেক্টর এফ ইকুয়াল টু হয় কিউ ইন্টু ভেক্টর ভি ক্রস ভেক্টর বি, অর্থাৎ ভি আর বি যে তলে থাকে চৌম্বক বল তার সাথে লম্বভাবে থাকে। এই কারণে চৌম্বক বল একটি কার্যহীন বল। আর চৌম্বক বল কার্যহীন হওয়ায় এই বল কিন্তু কণাটির বেগের মান বা গতিশক্তির কোনরূপ পরিবর্তন ঘটাতে পারে না। এবার আসি চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। তো যখন কণা স্থির থাকে, তো আমরা জানি চৌম্বক বল এফ ইকুয়াল টু হয় বি কিউ ভি সাইন থিটা। এখন কণা স্থির থাকা মানে ভি ইকুয়াল টু 0 হওয়া, আর ভি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এফ ইকুয়াল টু বি কিউ ভি সাইন থিটাতে ভি 0 হওয়ার জন্য এফও 0 হয়, অর্থাৎ তখন কণাটির উপর কোনো চৌম্বক বল কাজ করে না। কণার উপর চৌম্বক বল কাজ না করায় যেহেতু কণা শুরুতে স্থির ছিল আর চৌম্বক বল কাজ করছে না, তাহলে পরবর্তীতেও কণাটি কিন্তু স্থিরই থাকবে। আবার কণাটিকে যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল করা হয় তো সেক্ষেত্রে কিন্তু থিটা 0 হওয়াতে সাইন 0-র ভ্যালু 0 যেহেতু, তো সেক্ষেত্রে এফ ইকুয়াল টু বি কিউ বি সাইন থিটা ফর্মুলা অনুযায়ী আবার এফ 0 হয়ে যায়। আবার যেহেতু এফ 0 হয় তাহলে সেক্ষেত্রেও কণার উপর কোনো চৌম্বক বল কাজ করবে না, ফলে কণার প্রাথমিক যে বেগ ছিল সেই বেগ নিয়েই চলতে থাকে। আবার যদি কণাটিকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল করা হয় সেক্ষেত্রে থিটা 90 হওয়ায় এফ হয় বি কিউ ভি, অর্থাৎ তখন সর্বোচ্চ চৌম্বক বল কাজ করে। আর এই বলের প্রভাবে ওই কণার বেগের কোনো পরিবর্তন হয় না ঠিকই, তবে কণাটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তবে এখানে বেগের পরিবর্তন বলতে বেগের মানের পরিবর্তনের কথা বলা হয়েছে, কারণ অভিমুখ তো ক্রমাগত পরিবর্তিত হচ্ছেই। আবার যদি আধানটিকে চৌম্বক ক্ষেত্রের সাথে যে কোনো কোণে গতিশীল করা হয় তবে ওই আধানটির গতিপথ হয় সংখিল বা কুণ্ডলিত। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কোনো আধানকে গতিশীল করলে আধানটির গতিপথ হয় বৃত্তাকার, আর এই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ হয় আর ইকুয়াল টু এম ভি বাই বি কিউ বা পি বাই বি কিউ। এখানে পি বলতে বোঝায় ভরবেগ। আবার ভরবেগ পি ইকুয়াল টু √2m কেও আমরা লিখতে পারি, তো সেইভাবে আমরা আর ইকুয়াল টু পাই √2mk বাই বি কিউ। আবার কে মানে গতিশক্তি ইকুয়াল টু কিউ ভিও লেখা যেতে পারে, যেখানে ভি হলো বিভব প্রভেদ, তো সেই হিসাবে আর ইকুয়াল টু √2m কিউ ভি বাই বি কিউ লেখা যেতে পারে। এই বৃত্তাকার গতির পর্যায়কাল হয় ক্যাপিটাল টি ইকুয়াল টু 2πm বাই বি কিউ, আর কম্পাঙ্ক পর্যায়কালে যেহেতু অনন্যক তাই কম্পাঙ্ক n ইকুয়াল টু 1/t বা bq বাই 2πm লেখা যেতে পারে। কোনো চৌম্বক ক্ষেত্রে প্রোটন ও আলফা কণাকে লম্বভাবে প্রবেশ করলে বা করালে আর কি উভয়েরই গতিপথ হয় বৃত্তাকার।
আর এই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধের অনুপাত হয় 1:2 যখন উভয়ের গতিবেগ সমান, 2:1 যখন উভয়ের ভরবেগ সমান, আর 1:1 যখন উভয়ের গতি শক্তি সমান। তবে একটা জিনিস মাথায় রাখবে যে আলফা কণার আধান কিন্তু প্রোটনের আধানের দ্বিগুণ হয় এবং আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ হয়। কোনো কণা চৌম্বক ক্ষেত্রের সাথে, কণা বলতে আহিত কণা, চৌম্বক ক্ষেত্রের সাথে যে কোনো গতিশীল হলে কণাটির গতিপথ হয় সংখিল। আর এই সংখিল গতিপথের বা কুণ্ডলিত গতিপথের যে ব্যাসার্ধ তার রাশিমালা হয় r=mv sin θ বাই বি কিউব। পর্যায়কাল হয় t=2πm/b³ আর প্রতি সম্পূর্ণ আবর্তনের জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখে কণাটি যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে কুণ্ডলীর গতির পিচ বলে, যা রাশিমালা হয় 2πmv cos θ/b³। এখানে থিটা বলতে বোঝায় ওই আধানটিকে চৌম্বক ক্ষেত্রের সাথে যত কোণে গতিশীল করানো হয়। সাইক্লোট্রন, তো সাইক্লোট্রন হলো একটি বিশেষ ধরনের কণিকা ত্বরণ যন্ত্র। এটা কি করে, প্রোটন, আলফা এইরূপ কণাকে প্রায় স্থির অবস্থা থেকে ক্রমাগত বেগ বাড়িয়ে বাড়িয়ে উচ্চ গতিতে নিয়ে যায়। তো এই যন্ত্র দিয়ে কিন্তু নিউট্রন, ইলেকট্রন এদেরকে ত্বরিত করা যায় না। অ্যাকচুয়ালি ত্বরিত করা যায় না বলতে নিউটনকে ত্বরিত করা যায় না, কারণ নিউটনের কোনো আধান নেই। ইলেকট্রনকে ত্বরিত করা যায়, কিন্তু ইলেকট্রনকে ত্বরিত করা গেলেও ইলেকট্রন যেহেতু ভর খুব কম, তাহলে এটা খুব শীঘ্রই আলোর বেগের তুল্য বেগের কাছাকাছি হয়ে পড়ে, ফলে সাইক্লোট্রনের অনুনাদি যে শর্ত সেটি লঙ্ঘিত হয়। অ্যাকচুয়ালি কি হয়, আলোর বেগের তুল্য বেগ হয়ে যাওয়াতে কি হয়, এদের ভর কিন্তু আর কনস্ট্যান্ট থাকে না। তো সেই কারণে সাইক্লোট্রনে অনুনাদের শর্ত ঠিক পালিত হয় না। তড়িৎ ক্ষেত্রে কোনো আধান রাখলে তার উপর একটি তড়িৎ বল কাজ করে, যা রাশিমালা হয় F=QE। আর এই তড়িৎ বলের জন্য আধানটির একটি ত্বরণও থাকে, যা রাশিমালা হয় QE/m। এখন এই আধানকেই যদি তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল করা হয় তবে ওই আহিত কণাটির গতিপথ হয় অধিবৃত্তাকার। আর এই অধিবৃত্তাকার গতির রাশিমালা হয় x² = 2mu²/QE×y। এখানে ইউ বলতে বোঝায় কণার প্রাথমিক গতিবেগ। কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে যদি চৌম্বক ক্ষেত্র থাকে তবে কোনো একটি আধানের উপর তড়িৎ বল এবং চৌম্বক বল দুটোই ক্রিয়াশীল হয়, এবং এই তড়িৎ বল ও চৌম্বক বলের যে লব্ধি তাকেই বলা হয় লব্ধি লরেঞ্জ বল, যা রাশিমালা হয় F=Fe + Fm। এখানে Fe বলতে বোঝায় লরেন্স তড়িৎ বল আর Fm বলতে বোঝায় লরেন্স চৌম্বক বল। আবার Fe যেহেতু হয় Q/E আর Fm যেহেতু হয় Q×V×B, তাই লরেঞ্জ বলের রাশিমালা F লেখা যেতে পারে Q×E + Q×V×B। কোনো একটি স্থানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। এখন একটি আধান যদি উভয় ক্ষেত্রের সাথেই লম্বভাবে গতিশীল হয়ে বিচ্যুতিহীনভাবে চলে, তবে সেক্ষেত্রে বিচ্যুতিহীনভাবে চলার শর্ত হবে V=E/B। এখানে E বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্র আর B হলো চৌম্বক ক্ষেত্র, আর V হচ্ছে ওই আধানটির গতিবেগ। চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা হয় F=BIL sin θ। এখানে থিটা হলো ভেক্টর L ও ভেক্টর B এর মধ্যবর্তী কোণ। আবার এই চৌম্বক বলের এই রাশিমালাকে ভেক্টর আকারেও লেখা যায়। তো ভেক্টর F হয় I×ভেক্টর L ক্রস ভেক্টর B। সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো প্রবাহ কুণ্ডলী রাখলে তার উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়, তবে এর উপর একটি টর্ক কাজ করে, যা রাশিমালা হয় τ=B না sin θ। এখানে B হলো চৌম্বক ক্ষেত্র, I ওই কুণ্ডলীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, N কুণ্ডলীর পাক সংখ্যা, A কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, আর থিটা হলো কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের অভিমুখের সাথে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যবর্তী কোণ। আর একটা জিনিস মাথায় রাখবে, তলের অভিমুখ কিন্তু সবসময় তলের সাথে লম্বভাবে থাকে। এই টর্কের একটি ভেক্টর রূপ হয়, টর্কের ভেক্টর রূপ হয় ভেক্টর τ=Ni ভেক্টর A ক্রস ভেক্টর B।
দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে যথাক্রমে I1 ও I2 তড়িৎ প্রবাহ গেলে তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হয় F = μ0/4 2 I1 I2 R। এখানে R হলো ওই পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই বল আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুটোই হতে পারে। যদি উভয় তারের মধ্য দিয়ে সমমুখী প্রবাহ যায় তবে পরিবাহী দুটি পরস্পরকে আকর্ষণ করবে, এবং যদি বিপরীতমুখী প্রবাহ যায় তবে পরস্পরকে বিকর্ষণ করবে। এই কারণে কোনো স্প্রিংয়ের মধ্য দিয়ে যদি ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট পাঠানো হয় তবে ওই স্প্রিংয়ের প্রতিটি পাকে যে প্রবাহ যাবে সেটি পরস্পর দ্বারা সমান্তরাল এবং একমুখী হবে, এবং যার কারণে কি হয়, ওই স্প্রিংয়ের প্রত্যেকটা পাক পরস্পরকে আকর্ষণ করবে, ফলস্বরূপ কি হয়, স্প্রিংটি সংকুচিত হয়। তো গ্যালভানোমিটার কি? তড়িৎ প্রবাহ পর্যবেক্ষণ, ও যদি প্রবাহের মান কম হয় সেক্ষেত্রে পরিমাপ করাও যায়। তো সেই তড়িৎ প্রবাহ পর্যবেক্ষণ ও পরিমাপ করার যন্ত্রকে বলে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার মূলত দুরকম হয়, একটি চলচুম্বক গ্যালভানোমিটার আর একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তো চলচুম্বক গ্যালভানোমিটারের মূল নীতি হলো চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, আর চলকুণ্ডলী গ্যালভানোমিটারের মূল নীতি হলো তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। চলচুম্বক গ্যালভানোমিটারের উদাহরণ হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার, সাইন গ্যালভানোমিটার। অপরদিকে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের উদাহরণ হলো ডি আর্সনভাল গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটারের প্রবাহ সুবিদিতা কি? তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে বলে গ্যালভানোমিটারের প্রবাহ সুবিদিতা, অর্থাৎ একক প্রবাহের জন্য বিক্ষেপটাই হলো গ্যালভানোমিটারের প্রবাহ সুবিদিতা। এই জন্য প্রবাহ সুবিদিতা বলতে আমরা লিখছি কত, θ/I। থিটা মানে বিক্ষেপ আর I মানে প্রবাহ মাত্রা। আর এই θ/I = হয় NBA/C, যেখানে N কুণ্ডলীর পাক সংখ্যা, B চৌম্বক, A কুণ্ডলীর তলের ক্ষেত্রফল, আর C হলো মোচড় গুণক অর্থাৎ একক বিক্ষেপ কোণের জন্য প্রত্যানয়ক টর্ক। অর্থাৎ প্রবাহ সুবিদিতা চারটি বিষয়ের উপর নির্ভর করে: পাক সংখ্যা, চৌম্বক ক্ষেত্র, কুণ্ডলী ক্ষেত্রফল এবং মোচড় গুণকের উপর। অর্থাৎ পাক সংখ্যা, ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র বাড়ালে প্রবাহ সুবিদিতা বাড়বে, মোচড় গুণক কমালে প্রবাহ সুবিদিতা বাড়বে। গ্যালভানোমিটারের বিভব সুবিদিতা। তো গ্যালভানোমিটারের কুণ্ডলীর দুই প্রান্তে একক বিভব প্রভেদ প্রয়োগ করলে কুণ্ডলীটির যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে গ্যালভানোমিটারের বিভব সুবিদিতা বলে। অর্থাৎ বিভব সুবিদিতা = θ/V। আবার V যেহেতু হয় IR, তাই বিভব সুবিদিতা লেখা যায় θ/IR। আবার θ/I যেহেতু হয় NBA/C, তাই বিভব সুবিদিতা লেখা যায় NBA/CR। এখন গ্যালভানোমিটারকে সুবিদি করতে হলে এমন প্রলম্বন সুতো ব্যবহার করতে হয় যার জন্য মোচড় গুণকের মান কম হয়, কারণ বিভব সুবিদিতা বা প্রবাহ সুবিদিতা দুটোই কিন্তু C এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। C যদি আমরা কমাতে পারি তাহলে সুবিদিতা বাড়বে। তো সেই কারণে খুব সরু কিন্তু কুণ্ডলীর ভার বহনের উপযোগী সুতো ব্যবহার করতে হয়। আর এই কারণেই প্রলম্বন সুতো হিসাবে ফসফর ব্রোঞ্জ নামক সংকর ধাতু ব্যবহার করা হয়, যার C এর মান খুব কম হয়। গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর। কোনো গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর করতে সমান্তরালে একটি নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, আর এই নিম্নমানের রোধকে বলা হয় শান্ট। আর এই শান্টের রাশিমালা হয় S = I(G)/I-IG। এখানে G হলো গ্যালভানোমিটারের রোধ, আর I(G) হলো সূচক কাটার পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা, আর I হলো গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এখন যদি গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রার পাল্লা n গুণ বৃদ্ধি পায় তবে আমরা I/IG লিখতে পারি n। সেক্ষেত্রে S হয় G/n-1 এবং অ্যামিটারের রোধ হয় R = G/n। গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করতে শ্রেণীতে উচ্চ মানের রোধ যুক্ত করতে হয়, আর এই রোধের মান R হয় V/IG - G।
এখন গ্যালভানোমিটারের পাল্লা যদি n গুণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভি বাই ভিজি ইকুয়াল টু হয় n, সেক্ষেত্রে আর ইকুয়াল টু হয় জি ইন্টু n-1 এবং ভোল্টমিটারের রোধ হয় আর সাফিক্স ভি ইকুয়াল টু এন জি। এখানে ভি বলতে বোঝায় গ্যালভানোমিটার সর্বোচ্চ যে বিভব প্রভেদ পরিমাপ করতে পারে। একটি আদর্শ অ্যামিটারের রোধ হয় 0 এবং একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম।